তো মিডফিল্ডে এক পাশে যদি হামজা থাকে, আরেক পাশে সমিত সোম, বাংলাদেশের ফুটবল ব্যান হয়ে যেতে পারে। সঠিক একাদশ সিলেকশন করার সঙ্গে হচ্ছে সঠিক কৌশলে খেলানো। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ নিয়ে এই যে এত আলোচনা, এত অপেক্ষা, এত আয়োজন, ওই ম্যাচের আসলে ফলাফল কি হতে পারে বলেন তো? বাংলাদেশ জিতবে, হারবে, না ড্র করবে? আপনাদের কি মনে হচ্ছে জানি না, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ জিতবে এবং ভালোভাবেই জিতবে। তবে শুধু শুধু তো আসলে মুখে বলে ফেললেই হলো না যে জিতবে, খেলে জিততে হবে, ভালো পারফর্ম করে জিততে হবে। এবং সেই খেলারও আগে যে বিষয়টা থাকে, ভালো মানে সঠিক দল নির্বাচন করা, সঠিক একাদশ সিলেকশন করা, সঙ্গে হচ্ছে সঠিক কৌশলে খেলানো। সেটা যদি কোচ কাবরেরা পারে তাহলে ম্যাচ জেতা সম্ভব। এখন ওই একাদশটা কি হবে এটা তো আমি বলতে পারি না, আপনিও বলতে পারেন না, এটা কোচের একান্তই ব্যক্তিগত বিষয়। কিন্তু আমরা একটা ধারণা করতে পারি, ধারণা দিতে পারি যে এইরকম একটা একাদশ হলে হয়তো বাংলাদেশ জেতা সম্ভব, ভালো পারফর্ম করা সম্ভব, যেটা আমরা ইন্ডিয়ার সাথে পারিনি সেটা সিঙ্গাপুরের সাথে দেশের মাটিতে সম্ভব। এখন সেটা কি হতে পারে? আমি যদি গোলবারের নিচে মিতুল মার্মা এখন অটো চয়েস হয়ে গেছে, এবং ডিফেন্স লাইনে তারিক কাজী বলেন, তপু বলেন, ইয়াসিনকে এবার নেবে কিনা জানি না, এরকম চারজনের ডিফেন্স, ইসা ফয়সাল আছে। তো ওখান থেকে একটু ওপরে আসি, আমরা হামজাকে ভারতের ম্যাচে যেটা দেখেছি, সারাক্ষণই তো তাকে রক্ষণ সামলাতে হয়েছে প্রায়, মানে সব কাজ একাই করেছে, কখনো মিডফিল্ডে, কখনো ডিফেন্সে, ডিফেন্স লাইনে বেশি কাজ করেছে। তো এবার আশা করি হামজাকে খানিকটা ওপরে আমরা মিডফিল্ডেই দেখবো। তো মিডফিল্ডে এক পাশে যদি হামজা থাকে, আরেক পাশে সমিত সোম, এটা কনফার্ম। মাঝে এখন কে থাকবে? এখন মাঝে জামাল ভুঁইয়া আমার কাছে একটা অপশন, কিন্তু জামাল ভুঁইয়ার রিসেন্ট যে পারফরমেন্স, তাতে আসলে প্রথম মানে ইন্ডিয়ার সাথে যখন খেলায়নি, আমি নিজেও সমালোচনা করেছিলাম, কিন্তু যতটুকু জানতে পেরেছিলাম যে মানে জামাল ভুঁইয়া পুরো ম্যাচ খেলার মতো, ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার মতো ওই সময় পরিস্থিতিতে ছিল না। তো এখন যেহেতু লিগে ম্যাচ খেলছে বা কি শেপে আছে জানি না, কোচ ভালো বলতে পারবে, জামাল একটা মাঝে অপশন হতে পারে। এর বাইরে ভালো আর একটা অপশন হচ্ছে মুজিবুর রহমান জনি। মুজিবুর রহমান জনি যে কাজটা করতে পারবে, ইয়াং, খুব ভালো দৌড়াতে পারে, খুব ভালো কোচের মানে যেটা ইনস্ট্রাকশন থাকে সেটা ফলো করতে পারে, ছোট সোহেল হতে পারে একটা অপশন। কিন্তু অনেকে আবার এই জায়গাটাতে আমাদের সোহেল রানা, যেটা বসুন্ধরা কিংসে খেলে, একসময় আবাহনীতে খেলতো, বড় সোহেল যাকে বলি, তাকে অনেকে বলেন যে তাকে খেলানো যায় কিনা, কিন্তু আমি সোহেলের আসলে পক্ষে না। এই কারণেই পক্ষে না, সোহেলের কোনো এন্ড প্রোডাক্ট নেই, যখন বলটা নিয়ে মিডফিল্ড থেকে কোথাও দিচ্ছে বা ইয়ে দিচ্ছে, ওটা একটা মানে বিচ্ছিন্ন হয়ে যায়, তার কাছ থেকে আসল কাজটা আসে না। এই কারণে আমি সোহেলের পক্ষে না। মানে এক পাশে হামজা থাকলো, সামিদ শাহ থাকলো, জামাল অথবা মুজিবুর রহমান জনি এরকম হতে পারে। ওপরের দিকে যান, আরেক পাশে হচ্ছে মানে যদি দুই উইং এর কথা বলি, রাকিব হচ্ছে অটো চয়েস হয়ে গেছে, রাকিব আছে। আরেক পাশে আমি ফাহমিদুল, ইতালি প্রবাসী সময়ের সবচেয়ে আলোচিত ফুটবলার তিনি। এবং মাঝখানে এখানে কে হতে পারে? আলামিনকে খেলায় নিয়ে এখনো পরীক্ষা জাতীয় দলে অভিষেক হয়নি, কিন্তু আমি আলামিনের উপরে আস্থা রাখতে চাই। আলামিন যদি আলামিনের উপরে কোচ মানে খেলায় তাকে একাদশে রাখে, সেটা একটা ভালো সিদ্ধান্ত হবে। আর তাকে যদি না রাখে, আরেকজন অপশন আছে, ইয়াং ছেলে, বয়সভিত্তিক ফুটবলে ভালো করেছে, নিয়মিত ভালো করেছে, পিয়াস আহমেদ নোভা। নোভা একটা ভালো চয়েস হতে পারে ওই জায়গাটাতে, বিশেষ করে অপোনেন্টের ডিফেন্সকে সবসময় মানে প্যানিকের মধ্যে রাখা, ভালো দৌড়াদৌড়ি করতে পারে, এটা একটা ভালো কাজে দেবে, যেটা হয়তো ওর সুযোগটা পরে রাকিবরা নিয়ে বা অন্য যে কেউ, সামিতের পা থেকেও গোল আসতে পারে, ফাহমিদুলের পা থেকেও গোল আসতে পারে। এইটা হচ্ছে, এরকম যদি একটা একাদশ হয় তাহলে বাংলাদেশ কিন্তু, এবং আক্রমণাত্মক কৌশলে যদি খেলে, মোটেও ডিফেন্সিভ কৌশলে না, আক্রমণাত্মক কৌশলে খেললে বাংলাদেশ অবশ্যই সিঙ্গাপুরকে হারাতে পারবে। মানে এমন আহামরি দল না যে তাদের আমরা হারাতে পারবো না। এই কারণে আমার কনফিডেন্ট আছে বাংলাদেশ হারাতে পারবে। এখন আমরা এই যে সামিত সোমকে নিয়ে এত কথা বলছি, যে সামিত আসবে, হামজা চৌধুরীর কাছ থেকে যে পারফরমেন্স দেখেছি, সামিতের কাছ থেকেও কি একই রকম দেখতে পাবো? এই আশা করাটা খানিকটা একটু বেশি, কি বলবো, বেশি আশা করা হবে আমার কাছে মনে হয়। কেন? হামজার প্রেক্ষাপট আর সামিতের প্রেক্ষাপটটা কিন্তু একটু ভিন্ন। হামজা যেখান থেকে যাচ্ছে, আমি এখন এই কানাডাতে বসেই কথা বলছি, আমি হয়তো ঘরের মধ্যে জন্য মানে টি শার্ট পরে কথা বলছি, কিন্তু ব্যাপারটা কিন্তু তা না। বাইরে এখন প্রচন্ড ঠান্ডা, এবং সামিত সোম ম্যাচ খেলছে এখানে ঠান্ডার মধ্যে, এবং সেখান থেকে বাংলাদেশে এখন যে গরম, এবং আগামীতে যখন খেলা হবে 10 জুন, তখন তো আরো টেম্পারেচার থাকবে। ওই সময়টাতে এই দুটোর অ্যাডজাস্টমেন্ট, এবং সে 31 তারিখে এখানে ম্যাচ খেলবে, মানে বাংলাদেশ টাইম 1 তারিখে ম্যাচ খেলে সে ফ্লাই করবে প্রায় 22-24 ঘন্টার জার্নি, সেটা ধকল কাটিয়ে। ভুটানের বিপক্ষে ম্যাচ খেলতে পারবে না সমিত, এটা কনফার্ম, কিন্তু মূল ম্যাচে যেটা সিঙ্গাপুরের বিপক্ষে, ওই ম্যাচে কয়টা সেশন পায় তার আগে, দলের সাথে মানিয়ে নেওয়া, নতুন পরিবেশ, আবহাওয়া, সবকিছু মিলে সামিতের জন্য আবহাওয়া একটা ফ্যাক্টর হবে। এই কারণে সামিত
অবশ্যই বড় প্লেয়ার, ভালো প্লেয়ার, কিন্তু তার কাছ থেকে আমরা প্রথম ম্যাচেই যেন আকাশচুম্বী প্রত্যাশা না করি। মানে এটারও তো একটা লিমিট আছে প্রত্যেকটা খেলোয়াড়েরই। যদি এমন হতো সে 10 দিন আগে দলের সাথে গেছে, গিয়ে অ্যাডজাস্ট হয়ে গেছে, তারপরে এই জন্য সামিতের জন্য আবহাওয়া কিন্তু একটা ফ্যাক্টর হবে। এইটা যেন আমরা সবাই মাথায় রাখি। হঠাৎ করে আমরা মানে দুয়োধ্বনিও দিতে শুরু করি গ্যালারি থেকে ভুয়া ভুয়া বলে, এই ব্যাপারটা যেন আগেই না হয়। আমরা যে কোনো একটা খেলোয়াড়কে হঠাৎ 15-20 মিনিটের খেলা দেখে এরকম বা একটা ম্যাচে দেখে মূল্যায়ন করাটা ঠিক হবে না। এই কারণে আমার কাছে যেটা মনে হয়েছে যে আবহাওয়া সামিতের জন্য একটু হলেও প্রবলেম হবে, যেটা ইতালি থেকে আসা ফাহমিদুল বলেন, হামজা চৌধুরীর জন্য বলেন, অতটা হয়নি। এখন সামিতের আবার আর একটা বিষয়, আমরা হামজা চৌধুরীর সময় দেখেছি যে সে সিলেটে গেছে তার শেকরের টানে, হামজাও গিয়েছে, মানে সামিত সময় বাংলাদেশে গিয়েছিল, সেটা 5 থেকে 6 বছর আগে, আমি যখন ওর ইন্টারভিউ করলাম ওই সময় বলেছিল। তো এর মধ্যে আর যায়নি। তো এবার কি আসলে এই যে প্যাক শিডিউলে যাচ্ছে, আসলে সামিতের তার গ্রামে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, তার ওখানে যারা রিলেটিভ আছে তাদের সাথে দেখা করতে যাওয়ার? আমি যতদূর জানি এরকম সম্ভাবনা নেই। কারণ হচ্ছে যে ওই ম্যাচ শেষ করে তাকে আবার কানাডায় ফিরতে হবে। এক হচ্ছে তার প্রিমিয়ার লিগের ম্যাচ চলছে এবং ক্লাব এখন ভালো অবস্থাতে আছে, ফলে এই ম্যাচের সময় চান্স খুবই কম তার গ্রামের বাড়িতে যাওয়ার। অন্য আর একটা বিষয় একটু ফুটবলের করি, এটা তো আমি ম্যাচ কেন্দ্রিক আলোচনা করলাম। রিসেন্ট কিন্তু ফুটবলে অনেক রকম কর্মকর্তাদের নানান ঝামেলা, এয়ারপোর্ট থেকে কর্মকর্তাদের ফিরিয়ে দেয়া বা তাবিদাওয়ালের এই কমিটিটা আসলে কি তাবিদাওয়াল চালাচ্ছে না পেছন থেকে আসলে কলকাঠিটা নাড়ছে আগের যিনি তার বড় ভাই ছিলেন কাজী সালাউদ্দিন? এই ব্যাপারটা কিন্তু একটা মানে খুবই আলোচিত একটা বিষয়, বা যারা ফুটবল রাজনীতি বা স্পোর্টস পলিটিক্স নিয়ে করেন এটা তারা টের পাচ্ছেন। কারণ সাফের সভাপতি হিসেবে এখনো কাজী সালাউদ্দিন আছেন, তার হস্তক্ষেপ বা তার প্রভাবটা কিন্তু ফুটবল ফেডারেশনের উপরে এখনো আছে, এবং তার কমিটির লোকজনই তো আসলে তাবিদাওয়ালের সাথে এখন আশেপাশে সবাই আছে। মানে সেই সহসভাপতি, সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান বা অন্যান্য নির্বাহী কমিটির সদস্য বলেন, সত্যজিৎ দাস, রূপু, মাহফুজা আক্তার, কিরণ, প্রত্যেক মানে আরো অনেকেই আছে যারা এর আগেও ছিল। ফলে কাজী সালাউদ্দিনের একটা অদৃশ্য হস্তক্ষেপ বা অদৃশ্য প্রভাব কিন্তু আছে। এখন কিছু কিছু মানে কি বলবো, অনেকেই না জেনে হয়তো এই ধরনের একটা ইয়ে করেন যে তাদেরকে সরানো হচ্ছে না কেন, তাদেরকে তো সরিয়ে দিলেই হয়। কিন্তু এখানে একটা জিনিস আবার বুঝতে হবে, এখানে কিন্তু ফিফার রুলসটা মানে খুবই মারাত্মক, খুব কঠিন। এখানে চাইলেই কোনো দেশের যদি সরকার বা কোনো রাজনৈতিক ভাবে হস্তক্ষেপ করে এই কমিটির উপরে হস্তক্ষেপ করা হয়, তাহলে ফিফা কি করবে জানেন? সরাসরি ফুটবলকে ব্যান করে দেবে এই দেশে। মানে এরা কোন রকম ফুটবল ফেডারেশনের কমিটির উপর হস্তক্ষেপ ফিফা কখনো বরদাস্ত করে না। সে অনেক বড় রাষ্ট্র হতে পারে, আমেরিকা হতে পারে, আমেরিকাকেও ব্যান দিয়ে দেবে, ফিফা ওই কারো ধার ধারে নেই। এই কারণে যারা এখন কমিটিতে আছেন হয়তো অদৃশ্যভাবে হস্তক্ষেপ আছে, প্রভাব আছে, কিন্তু চাইলে যে তাদের সরিয়ে দেয়া এই কাজটা কিন্তু সম্ভব না। যদি তারা নিজে থেকে যে আমি আর পারছি না শারীরিক কারণে বা নিজের ব্যস্ততার কারণে আমি এখান থেকে পদত্যাগ করলাম, সেটা ভিন্ন কথা, ওই পদে ইলেকশন বা অন্যভাবে, কিন্তু সরিয়ে দেওয়ার কোনো রকম অবকাশ নাই। ওটা করতে গেলে হিতে বিপরীত হবে, উল্টো বাংলাদেশের ফুটবল ব্যান হয়ে যেতে পারে। এই কারণে ওই পথে কখনোই হাঁটবে না বা হাঁটা উচিত না। তবে হ্যাঁ, তার প্রভাব কিভাবে কমানো যায় সেই বিষয়টা নিয়ে কাজ করা উচিত। এই কমিটিকে নিজের মতো চলা উচিত, নিজের মতো করে চললে নিজের পায়ে দাঁড়াতে পারবে। এবং তারা যে সাফল্যটা দেখাচ্ছে এর মধ্যে, এই যে 6 মাস বা 7 মাসের মধ্যে যতটুকু এগিয়েছে, এখনো তো পজিটিভ ওয়েতে এগিয়েছে, এইভাবে নিজেরা এগোতে থাকলে আগামী এই 3.5 বছরে অনেক কিছু করা সম্ভব। এই কারণে নিজেরা নিজেদের মতো করে যদি চলতে থাকে তাহলে সালাউদ্দিনের প্রভাব লাগবে না, এমনিতেই তাবিদ আওয়ালের কমিটি চলতে পারবে।